সবাইকে স্বাগত। দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটি পার্টের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই আলোচনা করব পার্ট 1 এর উত্তরগুলো। পার্ট 1 এর প্রথম প্রশ্নটি হলো 1 নম্বর প্রশ্ন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? নিরূপক সমান সমান 0। তাহলে উত্তরটা একদম ক্লিয়ারভাবে যেভাবে লিখবে দেখে নাও। প্রথমে লিখে নেবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হেডিং করে নেবে। তারপরে কি লিখবে? নিরূপক সমান সমান 0, এই লাইনটা লিখে নেবে। এখন আমরা নিরূপকের মানটা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 লিখে দেবো। অতএব বি স্কোয়ার সমান সমান 4ac। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? শর্তটা হবে হলো বি স্কোয়ার সমান সমান 4ac। এটা হবে নির্ণয় শর্ত। 2 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? 2 নম্বর একটা হলো জ্যামিতি, এবং জ্যামিতিটা করতে হলে তোমাদের অবশ্যই একটা চিত্র আঁকতে হবে এবং একটা বৃত্ত ভালোভাবে এঁকে নিতে হবে। তোমরা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তের কি দেওয়া আছে? জ্যায়ের দৈর্ঘ্য, খেয়াল করো, জ্যায়ের দৈর্ঘ্য এ বি সমান সমান আর 12 সেমি, ব্যাসার্ধ ও এ সমান সমান 10 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও ডি সমান সমান হোয়াট চিহ্ন দেওয়া রাখা আছে। অর্থাৎ আমাদের ও থেকে ডি এর দূরত্ব বের করতে হবে। যেহেতু ও ডি লম্ব এ বি, অতএব আমরা কি বলতে পারি? এ ডি সমান সমান ডিবি সমান সমান এ বি বাই 2, অর্থাৎ 12/2 সমান সমান 6 সেমি। বুঝতে পারলে এটুকু? অর্থাৎ এখানে এডির দূরত্ব এবং ডিবির দূরত্ব, কিন্তু যেহেতু পুরোটা এবি হলো 12 সেমি, তাহলে অর্ধেক অর্ধেক করলে 6 হয়ে যাবে। এভাবে করা হয়েছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। তাই করা হয়েছে এখানে যে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার। এখানে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করা হয়েছে। এখন ওডি স্কোয়ার প্লাস এডির মান 6, তাই 6 স্কোয়ার লেখা হয়েছে, এবং ও এর মান হলো 10, তাই 10 স্কোয়ার লেখা হয়েছে। এভাবে হিসাব করে কী দেখা যাচ্ছে? ওডি স্কোয়ার সমান সমান 36 ইকুয়াল টু 100, বা ওডি স্কোয়ার সমান সমান 100 মাইনাস 36, বা ওডি স্কোয়ার ইকুয়াল টু 64। অতএব ওডি সমান সমান কত হবে? 8 হবে। তাহলে ওডির মান কত হলো? 8 সেমি। অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে 8 সেমি, এবং এটাই কিন্তু নির্ণয় করতে বলেছে। 3 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? প্রথমে তোমরা ধরে নেবে প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং দ্বিতীয় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বি একক, এই দুটো ধরে নেবে। ঠিক আছে? এবার শর্ত অনুসারে একটা কথা খেয়াল করবে, এখানে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি? ঘনকের আয়তনের সূত্র হলো বাহু কিউ, তাহলে প্রথম ঘনকের হবে এ কিউ, দ্বিতীয় ঘনকের হবে বি কিউ। তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে এ কিউ ইস টু বি কিউ সমান সমান 1:8। এটাকে যদি বাই আকারে লেখা হয় তাহলে কেমন হবে? এ কিউ বাই বি কিউ সমান সমান 1/8। এখান থেকে এ বাই বি হোল কিউ সমান সমান 1/8কে বলা যেতে পারে 1/2 হোল কিউ। এখন উভয় পাশে সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পর বাদ চলে যাবে, অতএব এ বাই বি সমান সমান 1/2 হয়ে যাবে। এখন কি চেয়েছে তোমার প্রশ্নে চেয়েছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা সবাই জানি যে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি হয়? 6a স্কোয়ার। তাহলে এখানে প্রথম ঘনক হলো 6a স্কোয়ার হবে, আর দ্বিতীয় ঘনক হবে 6b স্কোয়ার। এটা হলো 6b স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটাকে বাই আকারে লিখলে 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার হবে, 6 কেটে যাবে। এখন এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারবো, আর এ বাই বি এর মান আমরা একটু আগে বের করে রেখেছি। খেয়াল করো এ বাই বি এর মান কত? এখানে 1/2, সেই মানটা এখানে বসানো হয়েছে। মানটা বসানোর পর কত পেয়েছি? 1/4 পেয়েছি, আর অনুপাত করলে কত হবে? 1:4। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 1:4। এটাই হবে 3 নং প্রশ্নের পারফেক্ট উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন, 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? খুবই একটা ভালো প্রশ্ন। প্রথমেই ধরি আসল পি সমান সমান 400 টাকা, সময় এন সমান সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। এবার আমরা কি লিখব?
শর্তানুসারে চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস r/100 ইকুয়াল টু আমরা কত জানি 441, কারণ অঙ্কেই বলা আছে এখানে সমল চক্রবৃদ্ধি 441 টাকা। এবারে পি এর মানটা বসিয়ে দিলাম 400, এন এর মানটা আমি 2 বসিয়ে দিলাম এবং সমান সমান 441 লিখলাম। এখানে এন এর মানটা আমি দ্বিতীয় লাইনে বসাতে ভুলে গেছি, তোমরা দ্বিতীয় লাইনে বসিয়ে নেবে এন এর মান 2। এবার 400 যেহেতু গুণ অবস্থায় আছে, ডান সাইডে নিলে কেমন হবে, ডান সাইডে নিলে ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান সমান 441/400 হবে। আর 441 হলো 21 স্কোয়ার আর 400 হলো 20 স্কোয়ার। তাহলে আমাদের সূচকের নিয়ম অনুসারে উভয় পাশ থেকে হোল স্কোয়ারটা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে হোল স্কোয়ার বাদ দিলে কী হবে, 1 প্লাস r/100 ইকুয়াল টু 21/20। এখন এটাকে হিসাব করলে কি হবে, 1টাকে যদি ডান সাইডে নিয়ে যাওয়া হয় তাহলে -1 হয়ে যাবে এখানে, এবং লসগু করলে হবে কত হবে, লসগু করলে 21 -20/20 হয়ে যাবে, এবং 21 থেকে 20 বিয়োগ করলে 1 থাকবে, তাহলে 1/20 হয়ে যাবে। তাহলে এইটাকেই তোমাদের r/100 যে মানটা দেওয়া আছে এখানে, খেয়াল করো যে r/100 যেটা দেওয়া আছে এখান থেকে r এর মানটা বের করার চেষ্টা করতে হবে। তাহলে r ইকুয়াল টু 100/20, তাহলে কাটাকাটি করলে কত হবে, 5 হবে। অর্থাৎ নিম্ন চক্রবৃদ্ধি সুদের হার 5%। এটাই হবে কিন্তু পারফেক্ট উত্তর। 5 নম্বর প্রশ্ন, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। উত্তরটা কীভাবে করেছি দেখে নাও। প্রথমেই লিখব, যেহেতু x, 12, y এবং 27 ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি জানি, x/12 মানে প্রথমটা ইস টু দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা, অর্থাৎ 12:y, এবং তৃতীয়টা ইস টু চতুর্থটা অর্থাৎ y/27। এটা কিন্তু আমরা বলতেই পারি, ঠিক আছে, যেহেতু ক্রমিক সমানুপাতি। তাই এটাকে বায়াকারে লিখলে কেমন হবে, x/12 সমান সমান 12/y সমান সমান y/27। যেহেতু প্রত্যেকটাই সমান, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, খেয়াল করো, যেহেতু প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ সবার সঙ্গে সমান, তাহলে আমাদের সুবিধা মতো আমরা যে কোনো দুটি অংশ নিয়ে করব। আমি প্রথমে লাস্টের যে দুটো পার্ট আছে এই দুটো পার্ট নিয়ে আমি ভালোভাবে খেয়াল করো, এই দুটো পার্ট নিয়ে আমি করেছি, ওই দুটো পার্ট আমি এখানে করেছি, বুঝতে পারলে। তাহলে লাস্টে কি আছে, y/12/y সমান সমান y/27, এই পার্টটা আমি করেছি। এখান থেকে এই দুটো সমান করলে আমি কী পারছি, কোনাকুনি গুণ করলে y স্কোয়ার সমান সমান, আর 12 গুণ 27 করলে 324, আর 324 হলো 18 স্কোয়ার। তাহলে y স্কোয়ার যদি 18 স্কোয়ার হয় তাহলে y এর মান কত হবে, 18 হয়ে যাবে। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার খেয়াল করো, আমরা তো এই লাস্টের দুটো নিয়েছি, এর দুটোর কাজ শেষ। এবার আমরা ফার্স্টের দুটো নেব। দেখো ডান সাইডে আমি করে দিয়েছি, এটা হলো ফার্স্টের দুটো অংশ। তাহলে x/12 সমান সমান 12/y অংশটা নিয়েছি। এখানে x/12 সমান সমান 12/y এর মানে আমরা একটু আগে 18 বের করেছি, আমি এই y এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। তাহলে 12/18 পেলাম। এখানে তোমরা কাটাকাটি করে নিজেদের মতো করে কাটাকাটি করতে পারো, তাহলেও হবে। আমি এবার আড়াআড়ি গুণ করেছি, তাহলে 18x সমান সমান 12 144, বা x সমান সমান কী বলতে পারি, 144/18, এবং কাটাকাটি করলে 18কে 144 দিয়ে কাটাকাটি করলে 8 বাদ যাবে। অতএব x সমান সমান কত পাবো, x সমান সমান পেয়ে যাবো হলো 8। অতএব নিম্নমান x সমান সমান 8 এবং y সমান সমান 18। ঠিক আছে, এভাবে উত্তরটা করে নেবে। এবার 6 নম্বর প্রশ্ন, একটি জ্যামিতি দেওয়া হয়েছে, ও কেন্দ্রবৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ OBC ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ OCA সমান সমান কত। একটা চিত্র এঁকে নিতে হবে। প্রথমেই একটা চিত্র এঁকে নেবে যার ব্যাস হলো AB। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ABটা কি, এখানে ABটা হলো ব্যাস, এবং সি হলো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। এই সি এখানে দেওয়া হয়েছে, এভাবে চিত্রটা এঁকে নেবে। এবার OBC 60 ডিগ্রি। এখন OBC আঁকতে হলে তোমার কেন্দ্র ও থেকে সি পর্যন্ত যোগ করতে হবে, এবং এ থেকে সি এবং বি থেকে সি যোগ করে নেবে। চিত্রটা আঁকার পরে ABC এর মানটা, এই যে ABC এই কোণটা আছে এটার মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি দেওয়া আছে। এই মানটা তোমরা বসিয়ে নেবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই OB এবং OC এই দুটো কি, এই দুটো হলো একই বৃত্তের ব্যাসার্ধ। OB সমান সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ। এখন
একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাদের দৈর্ঘ্য সমান হয়, তাহলে ও বি সি, খেয়াল করো ভালো করে, এই যে ত্রিভুজটা আছে ও বি সি, এটা কি হবে, এই যেহেতু এই ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে এই ত্রিভুজটা অবশ্যই হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের যেমন দুটি বাহু সমান হয় তেমনি দুটি কোণও সমান হয়। সেহেতু বলতে পারি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই যে সাইডের কোণটা আছে এটা হবে 60 ডিগ্রি। আমি তাই করেছি। অতএব কোণ ও বি সি সমান সমান কোণ ও সি বি সমান সমান 60 ডিগ্রি। বুঝতে পারলে? আবার কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি। এইটা সব থেকে ভাইটাল। তোমাদের একটা উপপাদ্য আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই সূত্র থেকে আমরা পাই যে এখানে এসিবি বলে যে কোণটা আছে, এই কোণটা টোটাল এসিবি যে কোণটা আছে এই কোণটা হলো 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটি হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ। এই লাইনটা লিখে নেবে। এবার আমাদের মানটা বের করতে বলেছে কিসের? কোণ ওসিএ, এই মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা একটু আগেই বের করেছি, খেয়াল করো, এই সাইডের এই কোণটা কত? এই সাইডের শুধুমাত্র ছোটো যে কোণটা আছে ও সি বি, এই কোণটা হলো 60 ডিগ্রি। আর কেবলই আমরা বললাম যে এ সি বি হলো পুরোটা 90 ডিগ্রি। তাহলে টোটালটা 90 ডিগ্রি আর এই সাইডে হলো 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে থাকে কত? 30 ডিগ্রি। তাহলে এই সাইডের কোণটা হবে 30 ডিগ্রি, সেটাই বের করতে হবে। তাহলে আমরা কী লিখবো? অতএব কোণ ও সি এ সমান সমান কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি। তাহলে 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এটাই হবে নির্ণয় উত্তর, কোণ ও সি এ এর মান। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 7 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে একটু দেখে নাও। প্রথমেই ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক ধরে নেবে। আর আমরা সবাই জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 6 × বাহু স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কী হবে? অতএব ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6a²। এটা আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 50%। তাহলে লিখব 50% বৃদ্ধিতে ঘনকটির নতুন ধারের দৈর্ঘ্য সমান সমান a × 150/100। যেহেতু 50% বৃদ্ধি পেয়েছে তার মানে কি আগে যদি 100 থাকে এখন হবে 150, যেহেতু পার্সেন্টেজ আছে তাই 100 দ্বারা ভাগ করব। অতএব a × 150/100, এটাকে কাটাকাটি করলে কত হবে? 3a/2। এইটা কি হবে বলো তো? এটা হবে ঘনকটির নতুন ধারের দৈর্ঘ্য। এখন নতুন একটা ক্ষেত্রফল পাবো নিশ্চয়ই, সমগ্রতলের ক্ষেত্রফল। সেটা কি হবে? অতএব ঘনকটির নতুন সমগ্রতলের ক্ষেত্রফল 6 × 3a/2 হোল স্কোয়ার। আমি একটু আগেই বলেছি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 6 × বাহু স্কোয়ার। তাই এক্ষেত্রে বাহুটা কি? 3a/2, তাই 6 × 3a/2 হোল স্কোয়ার। এখন এটাকে হিসাব করলে কত হয়? 27a²/2 বর্গ একক। আগের ক্ষেত্রফল কত ছিল? 6a²। আর এখন ক্ষেত্রফল কত পেয়েছি? এখন পেয়েছি হলো 27a²/2। তাহলে আমরা বুঝতেই পারছি যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। এখন কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করব। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 27a² মাইনাস 6a²। এখন এটাকে লসাগু করে হিসাব করলে কত পাবো? পাবো হলো 15a²/2। এখন আমাদের প্রশ্নে উত্তর চেয়েছে ঘনকটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এটা একটু ভালো করে মাথায় রাখবে যে শতকরা কোনো কিছু বের করতে হলে প্রথমে লিখে নেবে ঘনকটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান সমান। সমান সমান দেওয়ার পরে একটা দাগ দেবে। এই দাগের যে উপরের অংশ থাকে এই উপরের অংশ লিখবে যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রফলটা। আর নিচের যে অংশটা আছে নিচেই লিখবে পূর্বের যে ক্ষেত্রফলটা ছিল অর্থাৎ 6a², এটা লিখবে এবং সাইডে ইন্টু 100%। এটা করলেই কিন্তু শতকরা ক্ষেত্রফল বের করা হয়ে যাবে। এখন কীভাবে করতে হবে একটু দেখে নাও। আমি সেভাবেই করেছি। সময় সমান দেওয়ার পরে একটা দাগ দেবে। দাগ দেওয়ার পরে উপরে কী লিখেছি? 15a²/2 আর নিচে লিখেছি 6a² ইন্টু 100%। বুঝতেই পারলে যে এখানে 15a² হলো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এবং 6a² হলো পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ইন্টু 100%। এখন এটাকে যদি হিসাব করা হয় 15a² ইন্টু যেহেতু 6a² ভাগ আছে এটাকে গুণ করে লিখলে উল্টে যাবে, 1/6a² হবে ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে? 125%। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত হবে? 125%। এটা হবে উত্তর।
8 নম্বর প্রশ্ন সমাধান করো। 2x + 1 + 3/2x + 1 = 4 এবং সাইডে একটা শর্ত বলেছে x not equal to -1/2, অর্থাৎ x এর মান -1/2 হবে না। এখন অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমে অঙ্কটা তুলে নেবে, তুলে নেওয়ার পরে যে 2x + 1 দেখো প্রথমেও আছে এবং দ্বিতীয় অংশের নিচের দিকে আছে, এই 2x + 1টাকে a ধরে নেবে, ধরলে সুবিধা হবে। তাহলে পরের লাইনে আমি 2x + 1 এর জায়গায় লিখব a + 3/a = 4। এবার আমি লসাগু করব। লসাগু করলে কি পাবো? a হবে লসাগু, তাহলে a² + 3 = 4 হবে। এখন আর গুণ করলে a² + 3 = 4 হবে। 4 এরটাকে যদি বাঁ সাইডে আনা হয় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কেমন হবে সমীকরণটা? a² - 4a + 3 = 0। এটা হলো একটা মিল টার্মের একটা ফর্মুলা পড়ে যাবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। এখন আমাদের গুণ করে 3 বানাতে হবে এবং যোগ বিয়োগ করে 4 বানাতে হবে, মিল টার্ম করতে হবে। তাহলে আমি 3 অক্ষে 3 করতে পারি মিল টার্মের। তাহলে যদি a কমন নেওয়া হয় প্রথম অংশ থেকে, এ অংশ থেকে যদি a কমন নেওয়া হয় তাহলে কত পাবো? a - 3, এবং দ্বিতীয় যে দুটো পার্ট আছে এখান থেকে যদি -1 কমন নেই তাহলে পাবো কত? a - 3। এখন তোমার মিল টার্ম পারো, নিজেরা করে নেবে এখান থেকে। তাহলে পেলাম কত? a - 3 × a - 1 = 0। এবার লিখবো কি? হয় a - 3 = 0 অথবা a - 1 = 0। এখন তাহলে পরের লাইনে কী বলতে পারি? a = 3। এখন এর মান কত? আমরা ধরে নিয়েছিলাম যে 2x + 1 এর মান হলো a, এর মানটা বসিয়ে দেবো। 2x + 1 = 3, বা 2x = 3 - 1, বা 2x = 2, বা x = 2/2 কাটাকাটি করলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে x এর মান একটা পেয়ে গেলাম 1। এটা হবে একটা উত্তর। এবার অথবার যে পার্টটা আছে সেখানে খেয়াল করো, a - 1 = 0 আছে বা a = 1। আমি এর মানটা বসিয়ে দেবো। 2x + 1 = 1 বসিয়ে দেবো, বা 2x = 1 - 1, বা 2x = 0, বা x = 0। তাহলে আমাদের চেয়েছেন সমাধান করতে, অর্থাৎ নির্ণয় সমাধান কী হবে? x = 1 এবং কমা x = 0। এটাই হয়ে যাবে উত্তর। গণিতের পার্ট 2তে যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটি হলো 1 নম্বর প্রশ্ন, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটা অপশন দেওয়া আছে 2p টাকা, 4p টাকা, p/2 টাকা এবং p/4 টাকা। এখন প্রথম প্রশ্নের উত্তর কীভাবে করবে দেখে নাও। তোমরা তোমাদের ফোনে দেখতে পাচ্ছ। ধরি মূলধন p = x টাকা, সুদের হার r%, সময় t = n বছর, সুদ i = PNR/25। এটা যেহেতু দেওয়া আছে তাই আমি লিখে নিয়েছি। এবার আমরা সবাই জানি i = PRT/100। শুধুমাত্র দেখে দেখে মানটা বসিয়ে দেবে। i এর জায়গায় PNR/25, p এর জায়গায় x, r এর জায়গায় r, t এর জায়গায় n এবং 100। এখন কাটাকাটি করলে x = 4p পাবো। তাহলে আমরা কী পাচ্ছি? অতএব নির্ণয় মূলধনের পরিমাণ 4p টাকা। অতএব প্রথম প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? অপশন বি, অর্থাৎ 4p টাকা। ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? এখানে দুটি যেহেতু লম্ববৃত্তাকার চোঙ আছে তাহলে দুটি চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ r1 এবং r2 ধরবো এবং উচ্চতা h1 এবং h2 ধরে নেব। প্রথমে আমরা দেখে নাও, ধরে নিয়েছি প্রথম চোঙের ব্যাসার্ধ r1 একক এবং উচ্চতা h1 একক, এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 একক এবং উচ্চতা h2 একক। প্রথম শর্তে h1:h2 = কত হবে? 1:2। যেহেতু আমাদের প্রশ্নে বলাই আছে যে উচ্চতার অনুপাত 1:2, তাই আমি বলতে পারি যে প্রথম চোঙের h1 এবং দ্বিতীয় চোঙের h2 উচ্চতা, এদের অনুপাত কত হলো? 1:2। এটাকে বাই আকারে লিখব, h1/h2 = 1/2। ঠিক আছে, এটা প্রথম শর্তে। এবং দ্বিতীয় শর্তে আমরা কী পাবো? যে তাদের পরিধির অনুপাত 3:4। বৃত্তের পরিধি হলো এখানে চোঙের পরিধি, তাহলে পরিধির সূত্র কী হবে? 2πr। এক্ষেত্রে প্রথম চোঙের পরিধি হবে 2πr1 এবং দ্বিতীয় চোঙের পরিধি হবে 2πr2। এজন্য দেখতে পাচ্ছ দ্বিতীয় শর্তে লেখা আছে 2πr1:2πr2 = 3:4। ঠিক আছে, এটা হলো তাদের পরিধির অনুপাত। এটাকে বাই আকারে লেখা হয়েছে। তাহলে 2π কেটে যাবে, তাহলে r1/r2 = পেয়ে গেলাম 3/4। এবার আমাদের শেষে চোঙ দুটির আয়তনের অনুপাত। এখন চোঙের আয়তনের সূত্র আমরা সবাই জানি, πr²h। এক্ষেত্রে প্রথম চোঙের আয়তন কি?
R1 স্কোয়ার H1 ইস টু দ্বিতীয় সঙ্গের আয়তন কত হবে পাই R2 স্কোয়ার H2। এখন অনুপাত শেষে তাই H2 দেওয়া হয়েছে, এটাকে বাই আকারে লিখবো, তাহলে পাই পাই কেটে গেলে থাকবে পরে R1 বাই R2 হোল স্কোয়ার লিখবো ইন্টু H1 বাই H2। ঠিক আছে, আমরা উপরের দিকে একটু খেয়াল করো, R1 বাই R2 মান 3/4 এবং H1 বাই H2 এর মান কত 1/2, এই জন্য মানটা বসিয়ে দেওয়া হয়েছে। R1 বাই R2 এর জায়গায় 3/4 হোল স্কোয়ার ইন্টু আর H1 বাই H2 এর মান হাফ। এখন মানটা বসানোর পরে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 ইন্টু 1/2। এখন উপরে 9 হলো, নিচে হলো 32। এখন অনুপাত চেয়েছে, এটা অনুপাত আকারে লিখলে হবে 9:32, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব, AB = 4 সেমি এবং AC = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটার উত্তর, যেহেতু একটা জ্যামিতির প্রশ্ন তাহলে একটা বৃত্ত এঁকে নেবে। ঠিক আছে, বৃত্তটা এঁকে চিত্র থেকে পাই এমনভাবে বৃত্তটা আঁকবে যেন বিসিটা যেন একদম কেন্দ্র দিয়ে যায়, মানে অতিভুজ হবে এখানে, এবং AB এবং AC পরস্পর লম্ব হবে, মানে 90 ডিগ্রি হবে। তাহলে চিত্র থেকে কি পাই, AB = 4 সেমি, AC = 3 সেমি, এবং AB লম্ব AC, যেহেতু AB লম্ব AC তাহলে আমরা এ কোণটা কত বলতে পারি, তাহলে এই যে এ কোণটা এটা কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি তাহলে ABC একটা কী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের থেকে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখন আমি BC স্কোয়ার সমান AB এর মান কত 4 স্কোয়ার প্লাস AC এর মান হলো 3, তাই 3 স্কোয়ার লিখলাম। এখন হিসাব করে কত পেলাম, BC স্কোয়ার সমান 16 + 9 = 25, তাহলে BC এর মান কত পেলাম 5। এই BCটা হলো কি বলতো, এই BCটা হলো কিন্তু এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ব্যাস, ত্রিভুজের ব্যাস নয়, ত্রিভুজের অতিভুজ, এবং বৃত্তের ক্ষেত্রে এইটা হলো মানে ব্যাস। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কিন্তু বৃত্তের ক্ষেত্রে এটা ব্যাস। ঠিক আছে, তাহলে BC মানে হলো বৃত্তের ব্যাস, এবং মানটা কত পেলাম 5 সেমি। আমাদের শেষে বৃত্তটির ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধ হয় হলো ব্যাসের অর্ধেক, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে OB = OC, হয় OB হবে নয় OC হবে। তাহলে এটাকে বলতে পারবো নিশ্চয়ই ব্যাসের অর্ধেক হবে, তাই 2 দ্বারা ভাগ করা হয়েছে। অতএব OB = OC = BC/2, অর্থাৎ 5/2 = 2.5 সেমি। ঠিক আছে, এটা হয়ে যাবে কিন্তু বৃত্তটির ব্যাসার্ধ এর মান। এবার 3 নম্বর প্রশ্ন, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা একটা 5 নম্বরের মানে প্রশ্ন, এবং খুবই ভালো একটা প্রশ্ন। কীভাবে উত্তরটা করতে হবে দেখে নাও। প্রথমে যেহেতু তোমাদের দেওয়া আছে 2 বছরের সরল সুদ 8,400 টাকা, আমরা সবসময় 1 বছরের সরল সুদ বের করে নেব। অতএব 1 বছরের সরল সুদ সমান 8,400/2 সমান 4200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের 2 বছরের সরল সুদ এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু প্রশ্নে বলা আছে, খেয়াল করেছো? এটা হলো 2 বছরের সরল সুদ এবং এটা হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা কি করব, এই 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা বের করব। তাহলে দেখতেই পারছো যে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি হবে, দুটো বিয়োগ করা হবে। 8,652 থেকে 8,400 বিয়োগ করলে কত পাবো, 252 টাকা পাবো, এইটা। ঠিক আছে, এটা হলো 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এটা কিন্তু কাজে লাগবে, ভালো করে দেখবে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা 1 বছরের সরল সুদ কত পেয়েছিলাম 4200 টাকা, আর 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত পেয়েছি 252 টাকা। তাহলে পরের যে লাইনটা লিখবো এই লাইনটা একটু ভালো করে ফলো করবে। অতএব 4200 টাকার 1 বছরের সুদ হবে কত 252 টাকা। এইটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, 4200 টাকার 1 বছরের সুদ হবে 252 টাকা। এবার আমরা ঐকিক নিয়মের মতো করব। অতএব 1 টাকার 1 বছরের সুদ কত হবে 252/4200 টাকা। অতএব 100 টাকার 1 বছরের সুদ হবে 252 × 100/4200, কাটাকাটি করলে কত পেলাম 6 টাকা পেলাম। যেহেতু 100 টাকার মধ্যে বের করা হয়েছে 100 টাকার সরল সুদ, এটাই হয় কিন্তু বার্ষিক সুদের হার। অতএব বার্ষিক সুদের হার হবে কত %,
6%। এটা কিন্তু প্রথম একটা প্রশ্নের একটা পার্টের উত্তর হয়ে গেল। এবার আমাদের মূলধনের পরিমাণটা বের করতে হবে। এবার ধরি মূলধন সমান সমান মানে মূলধন পি সমান সমান এক্স টাকা। এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে আয়ের মান 4200 টাকা, টি সমান সমান 1 বছর, আর ইকুয়াল টু 6%। এটা কিন্তু আমরা ওই যে প্রথমে আমি আবার তোমাকে দেখাচ্ছি, এই যে প্রথমে যে 1 বছরেরটা না, সবসময় রাখবে 1 বছরের সরল সুদটাই হলো মেন সুদ, ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে। তাহলে যখন আমি সুদটা 4200 টাকা ধরবো, তখন আমি সময়টা কত বছর ধরবো? 1 বছর। এই জন্য আমি যখন সূত্রটা অ্যাপ্লাই করব, তখন আয়ের মানটা 4200 লিখবো এবং সেক্ষেত্রে সময়টা লিখবো কত? 1 বছর। এবং আমরা তো বের করেছি আর এর মান 6%। এবার আমরা জানি আয় সমান সমান PRT বাই 100। এখন যদি মানটা বসানো হয় ভালো করে, আয়ের মান 4200, পি এর মান এক্স, আর এর মান 6 এবং টি এর মান 1, নিচে 100। আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এখন 6 আর 42কে কাটাকাটি করলে 6 7 42, অর্থাৎ 700 থাকে। আর গুণ করলে কত হয়? এক্স সমান সমান 70,000 টাকা। অতএব নির্ণয় মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। এটাই হবে উত্তর। 4 নম্বর প্রশ্ন, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। উত্তরটা কীভাবে করতে হবে প্রথমে দেখে নাও। প্রথমে সমীকরণটা বসিয়ে নেবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। সমীকরণটা বসানোর পরে যেহেতু খেয়াল করো এই জায়গায় বীজদ্বয়ের অনুপাত কত আছে? 1:r। আমি এই দুটো বীজ যেহেতু অনুপাত আকারে আছে, আমি আলাদা করে ধরে নেব। ধরি বীজদ্বয় যথাক্রমে পি এবং আরপি। এই যে 1 আছে, 1-এর জায়গায় যদি আমি একটা জিনিস সংখ্যা গুণ করি, মনে করো পি গুণ করছি, তাহলে 1-এর সঙ্গে পি গুণ করলে পি হবে, তাহলে প্রথম বীজটা হবে পি। আর আর-এর সঙ্গে পি গুণ করলে আরপি হবে এবং দ্বিতীয় বীজটি হবে আরপি। এটার জন্য গুলিয়ে না যায়, তাহলে কী ধরলাম? প্রথম বীজটি হলো পি এবং দ্বিতীয় বীজ হলো আরপি। এখন আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি জানি? বীজদ্বয়ের সমষ্টি হলো মাইনাস বি বাই এ। যদি মাইনাস বি বাই এ হয়, এইটা জিনিস খেয়াল করো, পি প্লাস আরপি মানে কি? এই পি হলো প্রথম বীজ, আরপি হলো দ্বিতীয় বীজ। এখন পি প্লাস আরপি মানে কি? বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই এ, এটা আমরা সবাই জানি। এখন প্রথম লাইন থেকে পি যদি কমন নেই, পি কমন নিলে 1 প্লাস আর থাকে, আর ডান সাইডে যা আছে তাই। এবার যদি আমি উভয় পাশে বর্গ করি, বর্গ করলে কী হবে? পি স্কোয়ার হবে, আর এখানে 1 প্লাস আর হোল স্কোয়ার হবে, আর এখানে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার হবে। বা সাইডে পি স্কোয়ার ইন্টু সাইজে লিখবো, আরটা সামনে লিখবো, 1টা পরে লিখবো, আর প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান। যেহেতু আমাদের এখানে হোল স্কোয়ারের ভিতরে মাইনাস আছে, দেখেছো খেয়াল করে? যদি মাইনাসের হোল স্কোয়ার করা হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে, মানে প্লাস হয়ে যায়। কেননা এখানে স্কোয়ার মানে দুবার গুণ, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জন্য বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো, ঠিক আছে। এবার আমরা যেমন বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ জানি, তেমনি বীজদ্বয়ের গুণফল কি জানি? সি বাই এ, ঠিক আছে। এখন বীজদ্বয়ের গুণফল বলতে এখানে বীজ হলো পি এবং আরেকটা বীজ হলো আরপি, তাহলে গুণফল বলতে পি ইন্টু আরপি সমান সমান হয়ে যাবে সি বাই এ, মানে বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ। এখন যদি পির সঙ্গে পি গুণ করলে পি স্কোয়ার ইন্টু আর সমান সমান সি বাই এ। এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এবার 1 নং আর 2 নং সমীকরণ যেহেতু পেয়ে গেছি, আমরা 1/2 করব। এই সমীকরণ দেখতে পাচ্ছ 1/2 করে পাই। তাহলে ভাগ করলে পি স্কোয়ার ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে কত আসবে? পি স্কোয়ার ইন্টু আর সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ, ঠিক আছে। এখন পি স্কোয়ার কেটে যাবে, থাকবে পরে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর সমান সমান। আমি এই যে লাইনটা আছে এটাকে আমি গুণ করে লিখবো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, যদি গুণ অবস্থায় লিখি যেহেতু ভাগ আছে তাহলে উল্টে যাবে নিচেরটা, তাহলে এ বাই সি হয়ে যাবে। এখন এ আর এ স্কোয়ার কাটাকাটি করলে নিচে একটা এ থাকবে, তাহলে থাকলো পরে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর সমান সমান বি স্কোয়ার বাই এসি। এটাই প্রমাণ করতে বলেছে, এটাই হবে উত্তর। এবার 5 নম্বর প্রশ্ন, একটা উপপাদ্য দিয়েছে। এই উপপাদ্যটা তোমরা বই দেখেও লিখতে পারো, তোমাদের বইয়ের হলো উপপাদ্য নম্বর 33-এ পেয়ে যাবে
বই থেকেও লিখতে পারো, অথবা আমি বই থেকেও আমি যেভাবে করেছি এটাও করতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। 5 নম্বর প্রশ্ন আছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। প্রথম কাজ হলো এরকম একটা চিত্র এঁকে নেবে, তারপর প্রদত্ত লিখবে, ধরি ও কেন্দ্রবৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি এবং ডি এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ এডি সমান সমান ডিবি। প্রামাণ্য আমাদের কি বলেছে, ওডি লম্ব এ বি, ঠিক আছে। অঙ্কন ও কমা এ ও কমা বি যোগ করি বা যোগ করা হলো। প্রমাণ, ত্রিভুজ ও এডি এবং ত্রিভুজ ও বিডিতে ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, এডি সমান সমান ডিবি প্রদত্ত এবং ওডি হলো কি সাধারণ বাহু। ওডি যদি সাধারণ বাহু হয় তাহলে একটা ত্রিভুজের 3টি পার্ট আমি সমান করতে পেরেছি, তাহলে কি বলবো আমরা, অতএব ত্রিভুজ ও এডি সর্বসম ত্রিভুজ ও ডিবি। অতএব কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডিবি। যেহেতু ও ডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, অতএব কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডিবি সমান সমান এক সমকোণ, অতএব ও ডি লম্ব এ বি। এটা আমি বোঝালাম না, তোমরা একটু লিখে নেবে এবং তোমাদের বই থেকে লিখতে পারো, বইয়ের হলো 33 নম্বর উপপাদ্য, ঠিক আছে। এটা আমি ডিটেলসে পড়ে গেলাম, তোমরা একটু লিখে নিও। এবার 6 নম্বর প্রশ্ন, একটু লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? এটা একটা পরিমিতির অঙ্ক। ধরি চোঙটির উচ্চতা h ডেসিমিটার এবং ব্যাসার্ধ 8 ডেসিমিটার। এখন প্রথম শর্তটা কি বলেছে, যে চোঙের উচ্চতা ওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে প্রথম শর্ত কি পাবো, h সমান সমান 2r, 1 নং সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা প্রথম ক্ষেত্রে চোঙটির আয়তন কত পাবো, অতএব চোঙটির আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। আমরা চোঙের আয়তন জানি। এখন এইচ এর মান কত, 2r, 1 নং শর্তে দেওয়া আছে যেহেতু এইচ এর মান 2r, তাই এইচ এর জায়গায় আমি 2rটা বসিয়ে দেবো, তাহলে কত পেলাম, 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার। আবার কি বলেছে, যদি উচ্চতা 6 গুণ হতো, এটা একটু ভালো করে মানে দেখবে, যদি উচ্চতা 6 গুণ হতো তার মানে কি, আমি দ্বিতীয় শর্তে পাবো, তাহলে আবার এইচ সমান সমান 6r হলে, যেহেতু উচ্চতা বলেছে মানে 6 গুণ যদি হতো তাহলে আবার কি লিখবো, এইচ সমান সমান 6r হলে চোঙটির আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ। এখন এইচ এর মান 6r বসিয়ে দেবো, পাই আর স্কোয়ার 6r গুণ করলে কত হয়, 6 পাই আর কিউ ঘন ডেসিমিটার, ঠিক আছে। এখন প্রশ্নে কি বলেছে, তাহলে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। এই 539 বেশি, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব, বড় আয়তন থেকে ছোট আয়তনটা বিয়োগ করব। খেয়াল করো, এখানে শর্ত অনুসারে আমরা লিখতে পারি 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান সমান 539। এই 6 পাই আর কিউ হলো মানে পরের আয়তন এবং 2 পাই আর কিউ হলো প্রথম আয়তন, দুটোর বিয়োগ ফলটাই হবে হলো 539। এখন বিয়োগ করলে 4 পাই আর কিউ পেয়ে যাব, পায়ের মান 22/7 বসিয়ে দেবো। এভাবে হিসাব করে আর কিউ সমান সমান কত পাবো, 539 ইন্টু 7/4 ইন্টু 22। এখন 11কে 2 দ্বারা 22কে 2 দ্বারা গুণ করলে মানে 11 দ্বারা আমরা কাটাকাটি করবো, 11 দুগুণে 22, আর 11 সঙ্গে যদি আমি 539কে 11 দিয়ে কাটলে 49 পাবো। 49 গুণ 7 মানে হলো 343, আর নিচে থাকলো 4 দুগুণে 8। আমরা যেহেতু আর কিউ সমান পেলাম কত, 343/8, আমরা কিউটাকে তাড়াবো, তাহলে কি করব, আর কিউ সমান 7/2 হোল কিউ, কেননা 343 হলো 7-এর কিউ এবং 8 হলো 2-এর কিউ, তাহলে আমরা কি পেলাম, আর সমান 7/2। আমাদের আরটা কি, আরটা হলো ব্যাসার্ধ। আমাদের প্রশ্নে চেয়েছে উচ্চতা কত হবে। এবার আমরা 1 নং সমীকরণ থেকে পাই, একটা জিনিস খেয়াল করো, আমরা যে প্রথম শর্ত h সমান 2r, এটাকে কিন্তু 1 নং সমীকরণ দিয়ে রেখেছিলাম, খেয়াল করেছো। তাহলে আমরা কি লিখব, 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে h সমান 2r, এটা ছিল 1 নং সমীকরণ। এখন r এর মান কত বের করেছি আমরা, r এর মান বের করেছি হলো 7/2, তাহলে h সমান 2 ইন্টু 7/2, 2 কেটে দেবো, তাহলে কত পেলাম, h সমান 7 পেয়ে গেলাম। অতএব চোঙটির উচ্চতা কত হবে, 7 ডেসিমিটার। এটাই হয়ে যাবে উত্তর। গণিতের পার্ট 3-তে যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটি হলো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।
এটা একটা উপপাদ্য এবং এটি তোমাদের বইয়ের 38 নম্বর উপপাদ্য দেওয়া আছে। তোমরা তোমাদের বই থেকেও উত্তরটা করতে পারো, অথবা আমি যেভাবে উত্তরটা করে দিয়েছি এইভাবেও করতে পারো। আমি অনেক শব্দ বাদ দিয়েছি এবং একদম পারফেক্টভাবে উত্তরটা করার চেষ্টা করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমেই দাগ নম্বর 1 দিয়ে হেডিং করবে সাধারণ নির্বাচন এবং প্রশ্নটা লিখবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তারপর সুন্দর করে একটা চিত্র আঁকবে। তারপর প্রদত্ত ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তারপর প্রামাণ্য কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ এবং কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। এরপরে অঙ্কন করবে এ কমা ও এবং সি কমা ও যোগ করলাম। এইভাবে সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে, ঠিক আছে। এরপরে প্রমাণ, এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ কোণ এবিসি। অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান সমান 2 ইন্টু কোণ এবিসি। আমরা সবাই জানি যে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই জন্য এখানে কেন্দ্রস্থ কোণ এওসি সমান সমান হয়েছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 ইন্টু কোণ এবিসি। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। আবার এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ কোণ এডিসি। অতএব কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এডিসি। সেম নিয়ম, এটাকে 2 নং সমীকরণ দেবো। এবার 1 যোগ 2 করবো, 1 ও 2 যোগ করে পাই। অতএব প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি সমান সমান 2 ইন্টু কোণ এবিসি প্লাস 2 ইন্টু কোণ এডিসি। এখন প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি যদি করা হয়, এটা কত সমকোণ হবে? এটা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 360 ডিগ্রি মানে 4 সমকোণ, এই জন্য ওটা দুটো যোগফল হবে 4 সমকোণ। আর ডান সাইড থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিলে কী পাচ্ছি? কোণ এবিসি প্লাস কোণ এডিসি। এবার 2 আর 4 কাটাকাটি করলে 2 থাকবে। অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেল। অনুরূপে বি কমা ও এবং ডি কমা ও যোগ করে প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। প্রমাণিত কথাটা লিখবে। এইভাবে প্রথম প্রশ্নের উত্তরটা করে নেবে, ঠিক আছে। আমি একবার তোমাদের দেখিয়ে দিই ভালো করে। প্রথম থেকে এইভাবে স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে লিখবে। 2 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডিএবি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ এর মান নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নের উত্তরটা করতে হলে প্রথমেই তোমাদের প্রশ্নের যে চিত্র দেওয়া আছে ওটা এঁকে নিতে হবে, ঠিক আছে। এভাবে এঁকে নেবে। তারপরে সি কমা ডি যোগ করলাম। প্রশ্নে কিন্তু সি কমা ডি যোগ ছিল না, কিন্তু তোমাদের সি কমা ডি যোগ করতে হবে। অতএব এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ উৎপন্ন হবে। আবার বহিস্থ কোণ, এই লাইনটা সবথেকে ভাইটাল, বহিস্থ কোণ ডিসিএফ সমান সমান অন্তস্থ কোণ বিএডি সমান সমান 75 ডিগ্রি বলতে পারি। আমরা সবাই জানি যে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ দুটি পরস্পর কী হয়? মানটা সমান হয়। এই জন্য আমরা লিখেছি এখানে অতএব কোণ ডিসিএফ সমান সমান কোণ বিএডি সমান সমান 75 ডিগ্রি। যেহেতু কোণ ডিসিএফ এর মানটা দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে আমরা বলতেই পারবো যে কোণ ডিসিএফ ইকুয়াল টু কোণ বিএডি সমান সমান 75 ডিগ্রি। আবার খেয়াল করো, এই যে সিএফইডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণটা কোণ ডিসিএফ প্লাস কোণ ডিইএফ সমান সমান 180 ডিগ্রি বলতে পারি। আমরা সবাই জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি সম্পূরক, মানে 180 ডিগ্রি, সেই হিসাবে হয়েছে। বা কোণ ডিইএফ সমান সমান 180 মাইনাস কোণ ডিসিএফ বলতে পারি, ডান সাইডে নেওয়া হয়েছে যেহেতু। বা কোণ ডিইএফ সমান সমান 180 মাইনাস 75 ডিগ্রি, যেহেতু কোণ ডিসিএফ এর মান 75 ডিগ্রি আমরা উপরেই বের করে রেখেছি। এবার বিয়োগ করলে কত হবে? অতএব কোণ ডিইএফ সমান সমান 75 ডিগ্রি, এবং কোণ ডিএফ এর মানটাই কিন্তু নির্ণয় করতে বলেছে। এটাই হবে উত্তর। একটু ভালোভাবে দেখে নাও, আমি একটু জুম করছি, ঠিক আছে। এবার করে নেবে। এবার 3 নম্বর প্রশ্ন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নের উত্তর, প্রথমেই ধরে নেবে গোলকটির ব্যাসার্ধ r একক, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r স্কয়ার বর্গ একক।
আবার 50% বৃদ্ধিতে গোলকটির নতুন ব্যাসার্ধ কত হবে? আগের ব্যাসার্ধ 8 ছিল, এখন যেহেতু 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে যদি 100 থাকতো এখন হবে 150, আর যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, অতএব নতুন ব্যাসার্ধ হবে r ইন্টু 150/100 একক। তাহলে কাটাকাটি করে কত পেলাম? 3r/2 একক। অতএব গোলকটির নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। যেহেতু এখানে r এর মানটা হলো 3r/2, তাহলে নতুন ব্যাসার্ধটা বসিয়ে দিয়েছি 4π ইন্টু 3r/2 হোল স্কোয়ার বর্গ একক। এবার একটা কাজ করবে, এখানে 3r মানে হলো 9r² আর 2r স্কোয়ার মানে হলো 4, কাটাকাটি করলে কত পাবো? 9πr²। ঠিক আছে, এটা বর্গ একক হবে। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এখানে 4πr² এবং নতুন ক্ষেত্রফল কত পেলাম? 9πr²। তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে পরের লাইনে লিখবো, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান সমান 9πr² মাইনাস 4πr² বর্গ একক। তাহলে বিয়োগ করে পেলাম কত? 5πr²। আমাদের শেষে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান সমান কী লিখবো? 5πr² ইন্টু 100, সাইডে পার্সেন্টেজ চিহ্ন দেবো। πr² কেটে যাবে, আর 4 দিয়ে 100 কাটলে 25 হবে, তাহলে 5 আর 25 গুণ করলে 125% হবে। খেয়াল করবে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় সেটা সবসময় উপরের দিকে থাকে, এবং প্রথম অবস্থায় যে ক্ষেত্রফলটা থাকে সেটা সবসময় নিচের দিকে থাকে, এবং সাইডে ইন্টু 100 করতে হয় এবং একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হয়। তাহলে কিন্তু আমাদের উত্তরটা শতকরায় বেরিয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, অর্ধ গোলাকৃতি একটা গম্বুজের ব্যাস দেওয়া হচ্ছে 42। যদি ব্যাস 42 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাস সমান সমান 42 ডেসিমিটার। অতএব অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ r সমান সমান 42/2 সমান সমান 21 ডেসিমিটার হয়ে যাবে। আর আমরা জানি অর্ধগোলকের ক্ষেত্রফল কি জানি? 2πr²। তাহলে লিখব, অতএব অর্ধ গোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2πr² বর্গ ডেসিমিটার। এখন মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 22/7, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 21, তাই 21 স্কোয়ার। তাহলে এখানে 2 ইন্টু 22/7 ইন্টু 21 দুবার লেখা হয়েছে, 21 ইন্টু 21, এখন 7 দিয়ে 21 কাটলে 3 হবে, আর উপরেগুলো গুণ করে পেলাম কত? 2772 বর্গ ডেসিমিটার। কিন্তু আমাদের উত্তরে এটা জিনিস খেয়াল করো, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার, এই কথাটা একটু খেয়াল করো। আমাদের প্রতি বর্গ মিটার রং করতে হবে, তার মানে আমাদের বর্গ ডেসিমিটার এককটাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। এইটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। তাহলে আমরা যেখানে বর্গ ডেসিমিটার করেছি, এই বর্গ ডেসিমিটারটাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে, এই বর্গ মিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যেতে হলে সবসময় 100 দিয়ে ভাগ করতে হয়, তাই আমি 100 দ্বারা ভাগ করেছি। তাহলে 100 দ্বারা ভাগ করলে দশমিকে করলে কত হবে? 27.72 বর্গ মিটার। এটা হবে কিন্তু বক্রতলের মোট ক্ষেত্রফল। এবার আমরা বলতেই পারি যে 1 বর্গমিটার রং করতে খরচ হয় 35 টাকা। অতএব 27.72 বর্গমিটার রং করতে খরচ হবে, অবশ্যই বেশি খরচ হবে, তাই গুণ করতে হবে। 35 ইন্টু 27.72 গুণ করলে হবে 970.20 টাকা। এটাই হবে কিন্তু উত্তর। ঠিক আছে বন্ধু, তোমাদের বলে রাখি, এর আগে আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্কের ভিডিও আপলোড করে রেখেছি। এছাড়া ইতিহাসের প্রশ্নও কিন্তু আমি আপলোড করে রেখেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো, অথবা এই ভিডিওর প্লে লিস্ট এবং আই বাটন যেগুলো দেওয়া থাকবে সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখতে পারো।